ভারতে মুসলিম শাসনের ধারাবাহিক ইতিহাসের আজকের পর্বে আপনাদের স্বাগত। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে তরাইনের যুদ্ধ দুটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই যুদ্ধ দুটি ছিল উত্তর ভারতের রাজনৈতিক ইতিহাসের ভবিষ্যৎ নির্ধারণকারী ঘটনা। প্রথম তরাইনের যুদ্ধের মতো দ্বিতীয় তরাইন যুদ্ধও সংঘটিত হয় বর্তমান হরিয়ানার তরাইন নামক স্থানে, যাকে তৎকালীন সময়েও তরাইনি বলা হতো। 1192 খ্রিস্টাব্দে এই যুদ্ধে মুখোমুখি হয়েছিলেন দিল্লি ও আজমিরের রাজা পৃথ্বীরাজ চৌহান এবং ঘুরি সাম্রাজ্যের শাসক মোহাম্মদ ঘুরি। এই যুদ্ধ শুধু দুজন রাজাধিরাজের মধ্যে সংঘর্ষ ছিল না, এটি ছিল ভারতের স্বাধীন রাজ্যসমূহের পতনের সূচনা এবং ইসলামী শাসনের প্রতিষ্ঠার ইতিহাসের এক যুগান্তকারী পর্ব। মোহাম্মদ ঘুরি প্রথম তরাইন যুদ্ধে পরাজয়ের পর তার সামরিক কৌশল সম্পূর্ণরূপে পরিবর্তন করেন। ঐতিহাসিকদের মতে মোহাম্মদ ঘুরি সেই যুদ্ধের পরাজয়ের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং পরবর্তীতে পৃথ্বীরাজকে হারানো তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। তিনি বুঝেছিলেন যে রাজপুতদের ভারী অশ্বারোহী বাহিনী সরাসরি মোকাবেলায় শক্তিশালী হলেও তাদের মধ্যে সামরিক শৃঙ্খলা ও পরিকল্পনার ঘাটতি আছে। তাই তিনি হালকা অশ্বারোহী বাহিনী নিয়ে এক নতুন ধরনের কৌশল প্রয়োগের সিদ্ধান্ত নেন, যেটি পরে ঘুরীয় গেরিলা কৌশল নামে পরিচিত হয়। এই কৌশলে সেনারা একসাথে আক্রমণ না করে ছোট ছোট দলে বিভক্ত হয়ে শত্রুপক্ষের বাহিনীকে বিভ্রান্ত ও দুর্বল করত। মোহাম্মদ ঘুরি তার বাহিনীতে তুর্কি, আফগান ও মঙ্গল অশ্বারোহীদের অন্তর্ভুক্ত করেন। তারা ছিল অত্যন্ত চটপটে ও তীরন্দাজিতে পারদর্শী। এছাড়া ঘুরি তার সৈন্যদের ধর্মীয় অনুপ্রেরণা দিয়ে বলেছিলেন যে এই যুদ্ধ শুধু জমির জন্য নয়, ইসলামের গৌরবের জন্য। অপরদিকে পৃথ্বীরাজ চৌহান প্রথম তরাইনের যুদ্ধে বিজয়ের পর আত্মতুষ্ট হয়ে পড়েছিলেন। তিনি মনে করেছিলেন যে মোহাম্মদ ঘুরি আর সাহস করবে না ভারতের মাটিতে ফিরে আসার। ফলে তিনি তার রাজ্যের প্রতিরক্ষা ব্যবস্থা দৃঢ় করেননি এবং আশেপাশের রাজপুত রাজাদের সঙ্গে দৃঢ় জোট গঠন করতে ব্যর্থ হন। বিশেষ করে জয়চন্দ্র গাহরওয়ালের সঙ্গে তার দীর্ঘদিনের দ্বন্দ্ব তাকে রাজপুত ঐক্য থেকে বিচ্ছিন্ন করে তোলে। যখন মোহাম্মদ ঘুরি পুনরায় আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন, পৃথ্বীরাজ তখন তার রাজকীয় আনন্দ উৎসবে ব্যস্ত ছিলেন। অনেক ইতিহাসবিদ মনে করেন এই আত্মতুষ্টি রাজপুতদের সর্বনাশ ডেকে আনে। 1192 সালের বসন্তে মোহাম্মদ ঘুরি প্রায় 1,20,000 সৈন্য নিয়ে পুনরায় ভারতে প্রবেশ করেন। তিনি সিন্ধু নদ পার হয়ে পাঞ্জাব অতিক্রম করে তরাইনের দিকে অগ্রসর হন। অন্যদিকে পৃথ্বীরাজ চৌহানও তার বিশাল বাহিনী নিয়ে তরাইনের সমতলে অবস্থান নেন। তার বাহিনী সংখ্যা ও আকারে অনেক বড় ছিল। ধারণা করা হয় প্রায় 2 লক্ষ সৈন্য, 3,000 যুদ্ধ হাতি এবং হাজার হাজার অশ্বারোহী ও পদাতিক যোদ্ধা এই বাহিনীতে অন্তর্ভুক্ত ছিল। তরাইনের প্রান্তর ছিল বিস্তীর্ণ খোলা জায়গা এবং সমতল ভূমি, যা ছিল অশ্বারোহী ও তীরন্দাজ বাহিনীর জন্য আদর্শ যুদ্ধক্ষেত্র। মোহাম্মদ ঘুরি এই জায়গাটিকে বেছে নিয়েছিলেন সচেতনভাবেই। যুদ্ধ শুরু হয় সূর্যোদয়ের পরপরই। প্রথম দিকে রাজপুত বাহিনী আক্রমণাত্মক ভূমিকা নেয়, কিন্তু মোহাম্মদ ঘুরি কোনো সরাসরি সংঘর্ষে না গিয়ে তার বাহিনীকে আংশিকভাবে পিছিয়ে যেতে নির্দেশ দেন। এটি ছিল তার এক কৌশলগত পশ্চাদপসারণ। রাজপুত বাহিনী ভেবেছিল ঘুরির সেনারা ভীত হয়ে পালাচ্ছে। তারা তাদের ভারী অশ্বারোহী বাহিনী নিয়ে তাড়া শুরু করে, কিন্তু সেটিই ছিল ঘুরির পরিকল্পনা। পশ্চাদপসারণরত তুর্কি বাহিনী হঠাৎ করেই ঘুরে দাঁড়িয়ে তীর বর্ষণ শুরু করে। রাজপুত বাহিনী, যারা ইতোমধ্যেই ছত্রভঙ্গ হয়ে পড়েছিল, সেই আক্রমণে বিপর্যস্ত হয়ে যায় তারা। মোহাম্মদ ঘুরি তখন তার সংরক্ষিত বাহিনী নিয়ে রাজপুতদের কেন্দ্রে আঘাত হানেন। অল্প সময়ের মধ্যেই যুদ্ধের চিত্র পাল্টে যায়। রাজপুত যোদ্ধারা তাদের রাজা পৃথ্বীরাজকে ঘিরে শেষ পর্যন্ত যুদ্ধ করলেও সংখ্যায় ও কৌশলে তারা পিছিয়ে পড়ে। যুদ্ধক্ষেত্র রক্তে ভেসে যায়।
রাজপুত বাহিনীর শত শত অশ্বারোহী, পদাতিক এবং হাতি নিহত হয়, আর পরিশেষে তারা পরাজিত হয়। পৃথ্বীরাজ চৌহানের পরাজয়ের পেছনে অন্যতম বড় কারণ ছিল রাজপুত রাজাদের মধ্যে পারস্পরিক হিংসা, বিভাজন ও বিশ্বাসঘাতকতা। ইতিহাসবিদরা একমত যে মোহাম্মদ ঘুরির সঙ্গে দ্বিতীয় তরাইন যুদ্ধে পৃথ্বীরাজের একক নেতৃত্ব সফল হতে পারত যদি অন্য রাজপুত শাসকেরা ঐক্যবদ্ধ থাকতেন। বিশেষ করে দ্বিতীয় তরাইন যুদ্ধের সময় তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠেন রাজপুত গোষ্ঠীরই আরেক শক্তিশালী রাজা, কনৌজের রাজা জয়চন্দ্র গাহরাওয়াল। রাজপুত রাজাদের মধ্যে ঐক্যের অভাব এবং ব্যক্তিগত অহংকারই শেষ পর্যন্ত পৃথ্বীরাজের পতন ডেকে আনে। ইতিহাসবিদদের মতে পৃথ্বীরাজ চৌহান ও জয়চন্দ্রের মধ্যে বিরোধ শুরু হয় একটি ব্যক্তিগত ঘটনার সূত্রে। জয়চন্দ্রের কন্যা সংযুক্তা ছিলেন অসাধারণ রূপসী ও বুদ্ধিমতী। পৃথ্বীরাজ তাকে গভীরভাবে ভালোবাসতেন, কিন্তু জয়চন্দ্র ছিলেন তার বিরোধী। যখন জয়চন্দ্র তার কন্যার জন্য স্বয়ম্বর সভার আয়োজন করেন, তখন পৃথ্বীরাজকে সেই সভায় নিমন্ত্রণ করা হয়নি। এতে অপমানিত হলেও পৃথ্বীরাজ সাহসের সঙ্গে সেই সভায় প্রবেশ করে সংযুক্তাকে তুলে নিয়ে যান। এই ঘটনা জয়চন্দ্রের রাজকীয় অহংকারে গভীর আঘাত হানে। তিনি পৃথ্বীরাজকে ব্যক্তিগত শত্রু বলে গণ্য করেন এবং রাজপুতদের মধ্যে বিভাজন সৃষ্টিতে ভূমিকা রাখেন। এই ব্যক্তিগত বিরোধই পরবর্তীকালে রাজনৈতিক রূপ নেয়। যখন মোহাম্মদ ঘুরি দ্বিতীয়বার ভারতের দিকে অগ্রসর হচ্ছিলেন, তখন জয়চন্দ্র পৃথ্বীরাজকে সাহায্য করার পরিবর্তে নিরপেক্ষ অবস্থান নেন। কেউ কেউ বলেন তিনি গোপনে ঘুরিকে সহযোগিতাও করেছিলেন, যাতে পৃথ্বীরাজ দুর্বল হয়। পৃথ্বীরাজ চৌহানকে বন্দী অবস্থায় যুদ্ধক্ষেত্র থেকে আটক করা হয়। ইতিহাসবিদ মিনহাজ-ই-সিরাজ ও ফিরিস্তার বর্ণনা অনুযায়ী তাকে মোহাম্মদ ঘুরির সামনে আনা হয়, যেখানে ঘুরি তাকে অপমানিত করে। কেউ কেউ বলেন মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজকে হত্যা করার আগে তাকে অন্ধ করে দেন। আবার ভারতীয় কিংবদন্তি মতে তাকে গজনি নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিংবদন্তি অনুযায়ী পৃথ্বীরাজ চৌহানকে অন্ধ করে দেওয়ার পর তার বন্ধু কবি চাঁদ বরদাই গজনিতে উপস্থিত ছিলেন। চাঁদ বরদাই ঘুরির রাজসভায় কবিতা পাঠ করতেন এবং সুযোগের অপেক্ষায় ছিলেন। তিনি ঘুরির সামনে পৃথ্বীরাজকে তীরন্দাজির এক প্রদর্শনী করার পরামর্শ দেন। বলা হয় বরদাই পৃথ্বীরাজকে সংকেত দেন, যখন তিনি ৬৪ ধনুষ শব্দটি বলবেন, তখন ঘুরি যেখানে বসে আছে সেখানে তীর ছোড়ার নির্দেশ। পৃথ্বীরাজ সেই নির্দেশ অনুযায়ী তীর ছুড়ে মোহাম্মদ ঘুরিকে হত্যা করেন। যদিও এই ঘটনা সাহিত্য ও লোককাহিনীতে জনপ্রিয়, ইতিহাসবিদদের মতে এটি বাস্তব নয়, বরং স্থানীয় কিংবদন্তি। ঐতিহাসিক নথি অনুযায়ী পৃথ্বীরাজ চৌহানের মৃত্যুর পর মোহাম্মদ ঘুরি দ্রুত দিল্লি ও আজমিরের দখল নেন। তিনি বুঝেছিলেন যে ভারতের মতো বিশাল অঞ্চলের সরাসরি শাসন করা তার পক্ষে সম্ভব নয়। তাই তিনি তার বিশ্বস্ত দাস ও সেনাপতি কুতুবউদ্দিন আইবেককে উত্তর ভারতের প্রশাসনের দায়িত্ব অর্পণ করেন। আইবেক দিল্লি ও আশেপাশের অঞ্চলগুলিতে ঘুরির নামে শাসন পরিচালনা শুরু করেন এবং ইসলামিক প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠা করেন। এটি ছিল পরবর্তীকালে দিল্লি সালতানাতের ভিত্তি। শুরু হয় ভারতে স্থায়ী মুসলিম শাসন, যা থাকছে আমাদের পরের পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই সবার আগে আপনি দেখে নিতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।